আসসালামু আলাইকুম। এইচএসসি পাস করে জাপানে আসুন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ ইয়েন ইনকাম করুন। আজকে আমি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব যে এইচএসসি পাস করে আপনি কিভাবে জাপানে ওয়ার্কিং ভিসা আসবেন, বিশেষ করে এসএসডব্লিউ ভিসায়। জাপান এমন একটি দেশ যেখানে কাজের সুযোগ প্রচুর পরিমাণে রয়েছে এবং বিদেশি শ্রমিকদের জন্য প্রতিদিনই নতুন নতুন দরজা খুলছে। ভিডিওটা কোনো একটা পার্ট স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, যেন আপনি সঠিক ইনফরমেশন এই ভিডিও থেকে নিতে পারেন। বলে নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে সালাম। তো ভিডিওটার কোনো একটা অংশে জাপানে আসার জন্য সবচেয়ে উত্তম যে ভিসাটা সেটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। তো পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখুন। বলছিলাম যে আমাদের দেশে এইচএসসি পাস করা প্রচুর পরিমাণে ছেলেপেলে আছে যারা আসলে জানেই না যে এইচএসসি পাস করে জাপানে ওয়ার্কিং ভিসা আসা যায়, এবং একটু কষ্ট করলেই আপনি অল্প টাকার মাধ্যমে জাপানে এসে পুরো নিজের লাইফটাও চেঞ্জ করতে পারবেন এবং পুরো পরিবারের লাইফটাই চেঞ্জ করে দিতে পারবেন। এসএসডব্লিউ ভিসা হচ্ছে জাপানের খুবই ফেমাস একটা ভিসা। যারা জানেন না তাদেরকে আমি এটা একদম ডিটেলস আকারে বলবো, এবং ভিডিওটা একটু লম্বা হতে পারে, রিকোয়েস্ট থাকবে ধৈর্য নিয়ে দেখার জন্য। পাস করে সবচেয়ে বেস্ট যে ভিসাটা জাপানে আছে সেটা হচ্ছে এসডব্লিউবি ভিসা, অর্থাৎ স্কিল ওয়ার্কার ভিসা। এটা এসএসডব্লিউ ভিসা না, এটা হচ্ছে এসডব্লিউ ভিসা, মানে স্কিল ওয়ার্কার ভিসা। এই ভিসাটা হচ্ছে সবচেয়ে বেস্ট এইচএসসি পাস করে জাপান আসার জন্য ওয়ার্কিং ভিসা। বিষয়টা মূলত কারা পাবেন? যাদের স্পেসিফিক কোন স্কিল আছে, অর্থাৎ হাই স্কিল আছে, বিশেষ করে আইটি, ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যালে যারা হাই স্কিল, তাদের জন্য মূলত এই এসডব্লিউ ভিসাটা। অবশ্যই আপনার বিশেষ এই সেক্টরগুলোতে আপনার বিশেষ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা থাকতে হবে। জাপানে এটার মাসিক স্যালারিও খুব ভালো, সাধারণত সর্বনিম্ন আপনি 2 লাখ ইয়েনের মতো বেতন পাবেন, টাকায় প্রায় 1.5 লক্ষ টাকার মতো। হ্যাঁ, তাছাড়া এরপরে তো আপনার ওভার টাইম, বাসস্থান সুবিধা এগুলো তো আছেই। এসএসসি পাস করে তারপরে যে ভিসাটা আছে সেটা হচ্ছে টিআইটিপি ভিসা। ভিসাটায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোক আসছে এবং বর্তমানে আমার জানা মতে অনেকেই এটার পিছনে লেগে আছে। জনপ্রিয় একটা ভিসা বাংলাদেশ থেকে জাপান আসার জন্য ওয়ার্কিং ভিসায়। ভিসাটা হচ্ছে মূলত আপনি এখানে এসে কোনো একটা সেক্টরের উপরে প্রশিক্ষণ নিবেন এবং আপনার দক্ষতা বৃদ্ধি করবেন। আপনি আসবেন ট্রেইনি হিসেবে। এটা হচ্ছে টিআইটিপি ভিসা। এই বিষয়ে আসতে হলে আপনার সর্বনিম্ন এইচএসসি পাস হতে হবে। তবে আপনি যেই কাজটি করতে চান, অর্থাৎ যেই সেক্টরে আপনি কাজ করতে চান, সেই সেক্টরে অবশ্যই অভিজ্ঞতা অথবা কোনো একটা দক্ষতা আপনার থাকা লাগবে টিআইটিপি ভিসায় আসার জন্য। টিপি ভিসাটা হচ্ছে একদম নর্মাল ভিসা এবং মোটামুটি একটু হার্ড, আমার জানা মতে একটু কষ্টের কাজ। কারণ আপনি একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে আসবেন, অর্থাৎ বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে, প্রাইভেট কোম্পানিতে যে প্রশিক্ষণ নেয় না, ট্রেনি বলি না আমরা, যেমন আমি এইচআরে ছিলাম। তো এইচআরে আমরা হচ্ছে ট্রেনিং নিতাম, যারা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো আমাদের, যারা নতুন একদম নিউবর্ন বেবি কাজ শিখবে। টিআইটিপি বিষয়টা সাধারণত এই ধরনের একটা বিষয় যে আপনি যেই সেক্টরটাতে আসতে চান আপনি এসে এখানে কাজ শিখবেন। তো এটা মোটামুটি একটা পরিশ্রমের বিষয় এবং স্যালারিও তুলনামূলক অনেক কম বলতে আমাদের দেশের তুলনায় তো অবশ্যই অনেক বেশি। আমার জানা মতে এটা 1.5 লক্ষ ইয়েনের মতো দেয়। এটা বাংলা টাকা 1 লক্ষ বা 1,10,000 টাকার মতো। তারপর কোম্পানি ভেদে আপনার বাসস্থান, থাকা খাওয়ার ব্যবস্থা এগুলা কোম্পানি ভ্যারি করে। অনেক কোম্পানিতে 50%, অনেক কোম্পানিতে 100%, কোনো কোম্পানি দেয়ও না। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। কিন্তু টিআইটিপি ভিসাটা হচ্ছে সবচেয়ে নিম্ন লেভেলের ভিসা এইচএসসি পাস করে জাপান আসার জন্য, কিন্তু আমাদের দেশের তুলনায় অনেক ভালো। তো জাপানে আসার জন্য সবচেয়ে বেস্ট যে ভিসাটা আমার মতে, এবং হচ্ছে অন্যান্য যারা জাপানে আসছে এবং আসতেছে এবং যারা ভিসা নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে সব অল্প টাকার মধ্যে এইচএসসি পাস করে জাপানে আসা সবচেয়ে বেস্ট ভিসা হচ্ছে এসএসডব্লিউ ভিসা। এসএসডব্লিউ ভিসা নিয়ে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এসএসডব্লিউ ভিসা নিয়ে ভিডিও বানান, তো তাদের জন্য এই পার্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। এসএসডব্লিউ ভিসা নিয়ে আমি আপনার সাথে বিস্তারিত শেয়ার করি যে এসএসডব্লিউ ভিসাটা মূলত কি ভিসা, কিভাবে আসবেন, কি ধরনের ডকুমেন্টস লাগে, স্যালারি কত, ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কিনা। তো ডিটেইলস বিষয়টা আমি আপনার সাথে শেয়ার করি। প্রথমে বলে নেই এসএসডব্লিউ মানে কি, অর্থাৎ এসএসডব্লিউ ভিসা কি। এসএসডব্লিউ হচ্ছে স্পেসিফাইড স্কিল ওয়ার্কার। এইচএসসি পাস হয়ে থাকেন, এই ভিসাটা আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ
এবং আমি মনে করি অল্প টাকার মধ্যে জাপান আসার জন্য যাদের বাজেট কম এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন নাই বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন কিন্তু আপনার বাজেট সংকটে আছেন, আমি মনে করি এটা সবচেয়ে বেস্ট ওয়ে জাপানে কাজের বিষয়ে আসার জন্য, যাদের স্টুডেন্ট বিষয়ে আসার মতো বাজেট নাই। তো এই বিষয়টা কি কোন কোন খাতে হয় এবং কি ধরনের কাজ হয় আমি সেই বিষয়টা বলি। তো এইটা সাধারণত যেই সেক্টরে হয় সেগুলো প্রথমত কেয়ার গিভার, ফুড অ্যান্ড বেভারেজ অর্থাৎ রেস্টুরেন্ট এবং হোটেল বিষয়, কনস্ট্রাকশন বিষয়, এগ্রিকালচার, ফ্যাক্টরি অথবা ম্যানুফ্যাকচারিং, আরেকটা ক্লিনিং বিষয় যেটা হোটেল বা হাসপাতাল ক্লিনিং কর্মী। এই কয়েকটা খাতেই সাধারণত আপনি এসএসডব্লিউ বিষয়ে জাপানে আসতে পারবেন। এসএসডব্লিউ বিষয়ের দুইটা টাইপ আছে, একটা এসএসডব্লিউ বিষয়ের টাইপ 1 আর একটা এসএসডব্লিউ বিষয়ের টাইপ 2। তো দুইটার মধ্যে প্রথম যে টাইপটা আছে সেটা আপনি ভিসা পাবেন 5 বছরের জন্য, কিন্তু এই 5 বছরের মধ্যে আপনি ফ্যামিলি আনতে পারবেন, অর্থাৎ ফ্যামিলি আনার কোনো সুযোগ নাই। আর এসএসডব্লিউ ভিসার টাইপ 2 যেটা আছে সেটাতে আপনি ফ্যামিলি আনতে পারবেন। অনেক বেশি অভিজ্ঞতা এবং হাই স্কিল আছে তারা কোনো একটা সেক্টরে তারা এসএসডব্লিউ ভিসার টাইপ 2 তে আসতে পারবেন, যেটাতে আপনার ফ্যামিলি আনার সুযোগ আছে। এখন বলি আপনি এসএসডব্লিউ ভিসায় আসতে গেলে আপনার কি ধরনের যোগ্যতা লাগবে। আপনার তো একটা বেসিক নলেজ পাইলেন যে এসএসডব্লিউ ভিসাটা কি, হ্যাঁ, এবং এটা টাইপ কয়টা, আসতে হলে এবং এটা টাইপ কয়টা, কোন কোন খাতে এসএসডব্লিউ ভিসা আছে। তো এখন বলি আপনার কি ধরনের যোগ্যতা থাকলে, অর্থাৎ আপনি তো অবশ্যই এইচএসসি পাস হইতে হবে, এটা মাস্ট। আর কি ধরনের যোগ্যতা থাকলে আপনি এসএসডব্লিউ ভিসায় জাপানে আসতে পারবেন। টিসি পাসের পাশাপাশি আপনাকে অবশ্যই জাপানি ভাষায় দক্ষ হতে হবে। তো জাপানি ভাষায় আপনার কাছে অবশ্যই জেএলপিটি N4 সার্টিফিকেট থাকতে হবে অথবা জেএফটি A2 ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও আপনাকে এসএসডব্লিউ টেকনিক্যাল স্কিল টেস্ট পাস করতে হবে, যেটা প্রতিটি খাতের জন্য আলাদা আলাদা একটা স্কিল টেস্ট হয়, যেটা আপনার সরকারিভাবে হয়ে থাকে। এছাড়াও আপনার ক্লিন পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট লাগবে, অর্থাৎ আপনার নামে কোনো মামলা মোকদ্দমা মারামারি এই ধরনের কোনো কেস নাই, এবং আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে যে আপনি কোনো বড় ধরনের কোনো রোগে আক্রান্ত নাই। লাগবে নিয়োগকর্তা থেকে অফার লেটার, অর্থাৎ জাপান থেকে আপনাকে যেই কোম্পানি আপনাকে হায়ার করতে চায় সেই কোম্পানি থেকে একটা অফার লেটার লাগবে। আর এই অফার লেটারটা সাধারণত আপনি যখন ইন্টারভিউ দিবেন, অর্থাৎ যেই কোম্পানি আপনাকে হায়ার করবে, হ্যাঁ, সেই কোম্পানিতে আপনি যখন একটা ইন্টারভিউ দিবেন ওরা আপনাকে একটা অফার লেটার দিবে, সেই অফার লেটারটাও লাগবে আপনার আবেদন করতে। কিভাবে আবেদন করবেন আমি সেটাও বলে দিব এবং কোথা থেকে আবেদন করবেন আমি সেটাও বলবো। তো থেকে বলি যে সাধারণত এসএসডব্লিউ ভিসার ইনকাম কেমন। আমার মতে সর্বনিম্ন 1,20,000 ইয়েন থেকে 2 লাখ ইয়েন পর্যন্ত হয়, কোনো খাতে আরো বেশি হয়, যেটা বাংলা টাকায় 1,30,000 টাকা প্লাস। এছাড়াও আপনি ওভারটাইম পাবেন, কোম্পানি ভেদে আপনি ওভারটাইম পাবেন, এবং আগে যেটা বলছিলাম যে আপনার বাসা ভাড়া 50% অনেক কোম্পানি বেয়ার করে, অনেক কোম্পানি ডরমিটরি থাকে, হ্যাঁ, সেই ফ্যাসিলিটি গুলো পাবেন। তো ইন এভারেজ আপনার থাকা খাওয়া এগুলা বাদ দিয়ে আমার জানা মতে এবং আমি যে দু একজনের কথা জানি, আপনি প্রত্যেক মাসে 90 থেকে 1 লাখ টাকা সেভ করতে পারবেন এবং এই টাকাটা আপনি প্রত্যেক মাসে বাংলাদেশে পাঠাইতে পারবেন। তবে অবশ্যই আপনার কোম্পানি যদি আপনার খাওয়া থাকা এটা বেয়ার করে সেক্ষেত্রে আপনার এই সেভিংসটা হবে। তো অনেকের ক্ষেত্রে আরো বেশিও হইতে পারে, সেভাবে আপনার লাইফস্টাইল কেমন এবং আপনি কিভাবে চলাফেরা করেন। আমি বলি যে আপনি কিভাবে আবেদন করবেন, অর্থাৎ এই যে আমি এতক্ষণ বললাম যে এত বেনিফিট, এটা আপনি কিভাবে নিবেন, কিভাবে শুরু করবেন, কোত্থেকে শুরু করবেন, সেই জিনিসটা আমি আপনার সাথে শেয়ার করি। প্রথম যেটা করবেন, এসএসডব্লিউ বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করুন। যদি কোনো এজেন্সির কাছে যাওয়ার প্রয়োজন পড়ে এজেন্সির কাছে যান, ওদের সাথে কথা বলুন। আপনি হয়তো ভিডিও দেখে পুরোপুরি ক্লিয়ার হবেন না, প্র্যাকটিক্যালি আপনার প্রশ্নগুলো আপনি জানেন, একটু ঘাটাঘাটি করেন এসএসডব্লিউ বিষয় নিয়ে। তারপর যেটা করবেন, সর্বপ্রথম জাপানি ভাষা শেখা শুরু করবেন, কারণ এসএসডব্লিউ বিষয় আসতে গেলে জাপানি ভাষা মাস্ট। আপনার জেএলপিটি N4 লাগবে অথবা জেএফটি A2 লেভেল কমপ্লিট করতে হবে, দুইটার যে কোনো একটা অবশ্যই থাকতে হবে। সাথে এক্সপার্ট, আপনি যদি কৃষি খাতে এক্সপার্ট হন, কৃষি খাত, ক্লিনার হন, কনস্ট্রাকশন হন, ম্যানুফ্যাকচার হন, যেই খাতে আপনার পছন্দ হয় যে হ্যাঁ আমি এই খাতটাতে জাপান যাব, সেই খাতের স্কিল টেস্ট দেন। স্কিল টেস্ট কিভাবে দিবেন, কোথায় দিবেন, আমি সেটাও কোনো একটা ভিডিওতে আপনার যদি চান যে ভাই এসএসডব্লিউ বিষয় কোথায় গিয়ে স্কিল টেস্ট দিতে হবে, কোথায় গিয়ে কাগজপত্র জমা দিতে হবে, সেটার জন্য যদি আলাদা কোনো ভিডিও চান আমি সেটা নিয়েও ভিডিও করতে পারবো। তো নিজেরাও যদি একটু ঘাটাঘাটি করেন খুব ইজিলি ইনফরমেশন পেয়ে যাবেন যে এসএসডব্লিউ ভিসার জন্য জাপানে যাওয়ার জন্য কোথায় গিয়ে স্কিল টেস্ট দিতে হয়। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই জাপানের অনুমোদিত কোম্পানির মাধ্যমে আবেদন করবেন। বাংলাদেশে যেসব কোম্পানি
জাপান থেকে অনুমোদন দিয়ে রাখছে যে হ্যাঁ এই কোম্পানির মাধ্যমে আপনারা জাপানে এসএসডব্লিউ ভিসার জন্য আবেদন করতে পারবেন, শুধুমাত্র ওই কোম্পানির মাধ্যমেই আপনারা আবেদন করবেন। বাংলাদেশে এসএসডব্লিউ সেন্ডিং অর্গানাইজেশন অনেক আছে, অর্থাৎ যারা এসএসডব্লিউ বিষয়ে বাংলাদেশ থেকে লোক পাঠায় এরকম অর্গানাইজেশন, বৈধ অর্গানাইজেশন অনেক আছে। এদের সাথে কথা বলে ওনাদের মাধ্যমে আপনারা আবেদন করুন। অবশ্যই কোনো দালালের আশ্রয় নেবেন না, কারণ এসএসডব্লিউ ভিসার প্রসেসিংটা খুবই ইজি। যে কেন বললাম, যেটা সম্পূর্ণ আপনার নিজের যোগ্যতার উপর নির্ভর করে। কি ধরনের যোগ্যতা, যেমন জেএলপিটি N5 পাস, N4 পাস করা, সেটা অবশ্যই আপনার যোগ্যতা দিয়ে আপনি পাস করবেন। তারপর হচ্ছে এগ্রিকালচার বলেন বা কোনো একটা খাতে আপনি ট্রেনিং নেবেন, সেটাও আপনার নিজের যোগ্যতা। আপনার নিজের যোগ্যতা দিয়ে জাপান আসবেন, নিজের যোগ্যতা প্রমাণ করে আপনি জাপান আসবেন। এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার পরে যদি সিলেক্ট হন, আপনি সিওই পাবেন, যেটা হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। সেই সিওই পাওয়ার পরেই আপনি ভিসার জন্য জাপান এম্বাসিতে আবেদন করতে পারবেন ভিসার জন্য। এসএসডব্লিউ ভিসায় সাধারণত ভিসা রিজেক্ট হয় না, সংখ্যাটা খুবই কম। যদি খুব বেশি বাজে লেভেলের আপনার হচ্ছে ব্যাড লাক না থাকে, আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন। আমি আমার বাস্তব কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি এবং কিছু আইডিয়া দেই যে এইচএসসি পাস করে আপনার কি আসলে এসএসডব্লিউ ভিসায় জাপান আসা উচিত নাকি উচিত না। যদি আমার চ্যানেলে ঘাটাঘাটি করেন, মানে আমার এই চ্যানেলে একদম শুরুর দিকে ভিডিওগুলো দেখেন, তখন দেখবেন আমি এইচআর এবং কমপ্লায়েন্স নিয়ে কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম। তো একজন এইচআর কমপ্লায়েন্স প্রফেশনালিস্ট ছিলাম বাংলাদেশে, আমি মাল্টিনেশনাল কোম্পানিতেও কাজ করছি। তো এইচআর যারা জানেন না তাদেরকে বলি, এইচআর হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। জাপানে আসার পরেও আমি এইচআর নিয়ে ভিডিও দিছি, যে আমি এইচআর থেকে কিভাবে জাপান আসছি সেটার একটা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি গার্মেন্টস সেক্টরে ছিলাম, পোশাক শিল্পে ছিলাম। তা আমার ব্যক্তিগত লাইফে আমি অনেক ছেলেবেলে দেখছি যারা হচ্ছে অনেক মেধাবী, গার্মেন্টস শিল্পে অনেক মেধাবী, এইচএসসি পাস করা, কিন্তু অপারেটরের চাকরি করতেছে। তাই আমি বলবো না যে অপারেটরের চাকরি বাংলাদেশে খারাপ, কিন্তু অপারেটরের চাকরির যে কষ্ট, পরিমাণ শ্রম বাংলাদেশে দেওয়া হয়, সাধারণত সেই পরিমাণ শ্রমের বিনিময়ে টাকাটা আসলে পাওয়া যায় না। হ্যাঁ, এইচএসসি পাস করে বাংলাদেশে খুব বেশি আহামরি মাসে লাখ টাকা কামানোর মতো জব আছে বলে আমার মনে হয় না, বা সেই ধরনের সেই পর্যায়ে আমরা এখনো যাইতে পারি নাই। কেন যাইতে পারি নাই সেটা হচ্ছে আমার ব্যর্থতা, আপনার ব্যর্থতা, আর যাদের ব্যর্থতা তাদের কথা নাই বললাম। হ্যাঁ, তো জাপানে এটা নাই। জাপানে আপনি জজ, ব্যারিস্টার যাই হন, আপনার স্কিল আছে, আপনার স্যালারি বাড়বে। বাংলাদেশে যত স্কিল দেখান, এইচএসসি পাস করে আসলে ওইরকম হাই ক্যাটাগরি মাসে লাখ টাকা কামানোর মতো স্কোপ আমি দেখি না, বা আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই, আমার এইচআর ক্যারিয়ারে আমি পাইও নাই। হ্যাঁ, আমি বলবো ভাই, যারা ছোট ভাইরা আছো এইচএসসি পাস করে ফ্যামিলিতে ক্রাইসিস, হ্যাঁ ফ্যামিলিতে অভাব আছে, টাকা পয়সার জন্য বড় ডিসিশন নিতে পারতেছ না, সবচেয়ে বেস্ট হচ্ছে স্টুডেন্ট বিষয়ে আসা এইচএসসি পাস করার পরে। এতে কোনো সন্দেহ নাই, এইচএসসি পাস করার পরে যে স্টুডেন্ট বিষয়ে কেন আসবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, এবং কি ধরনের বেনিফিট হবে সেটাও আমি আমার অন্যান্য ভিডিওতে বলছি, আপনারা একটু গাড়াগাড়ি করলে জানতে পারবেন। টাকা পয়সার সমস্যা আছে, আমি তাদেরকে বলবো যে এইচএসসি পাস করার পরে জাপানে এসএসডব্লিউ ভিসার জন্য অ্যাটলিস্ট একটা ট্রাই করেন। হাল না ছেড়ে 1 বছর 2 বছর লাগুক, লেগে থাকেন। ওর পাস করা খুব আহামরি কোনো ব্যাপারই না, যদি আপনার ইচ্ছা থাকে। হ্যাঁ, শুরুতে কঠিন লাগবে, পৃথিবীর সবকিছুই শুরুতে কঠিন লাগে। আপনার যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে, এটা আহামরি কিছু না, জেএলপিটি N4 পাস করা খুব কঠিন কিছু না। আপনি যদি 6 মাস চেষ্টা করেন, ইজিলি জেএলপিটি N4 পাস করতে পারবেন। এসএসসি পর্যন্ত পাস করতে আপনার 12 বছর, অর্থাৎ 12টা ক্লাস আপনার শেষ করতে হয়েছে। 12টা বছর শেষ করে বাংলাদেশে কি পাচ্ছেন এইচএসসি পাসের পরে, সেটা আপনারাই কমেন্টে জানান কত টাকা স্যালারি হয়। তো এই 12 বছর দিচ্ছেন আপনি এইচএসসি পাস করে বাংলাদেশের মার্কেটে, আপনি 6 মাস বা 1 বছর ট্রাই করতে পারবেন না আপনার লাইফ চেঞ্জ করার জন্য? যদি না পারেন, আপনার জাপান আসারও দরকার নাই, আর হচ্ছে মানে লাখ টাকার স্বপ্ন দেখারও দরকার নাই। যেভাবে লাইফ লিড করতেছেন সেভাবেই করেন, সেটাই ভালো। আর যদি মনে করেন যে হ্যাঁ লাইফ চেঞ্জ করতে হবে, কিছু একটা করতে হবে, ফ্যামিলিকে ভালো রাখতে হবে, তাইলে আপনি 6 মাস 1 বছর ট্রাই করেন। না হোক, একটা স্কিল তো অর্জন করতে পারবেন, আপনি অ্যাটলিস্ট নিজেরা বলতে পারবেন যে হ্যাঁ আমি ট্রাই করছি কিন্তু হয় নাই। তা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একজন পুরুষ যেই হোক সেটা, সে যদি 100% কোনো কিছুতে ট্রাই করে, ফেলের সংখ্যাটা খুবই কম, খুবই কম। আপনি যদি ডিপলি নিজের জিজ্ঞেস করেন যে হ্যাঁ আমি কি 100% দিছি, 100% দেওয়ার পরে যদি আপনি ফেল করেন, সেটা আপনার দোষ না। যদি 100% না দেন, তাহলে অবশ্যই সেটা আপনার রেসপন্সিবিলিটি। তা আসলে উন্নত একটা লাইফ লিড করতে চান অল্প টাকার মধ্যে, হ্যাঁ অল্প টাকার মধ্যে জাপান আসতে চান, একটু এফোর্ট দিতে হবে।
সবচেয়ে বেস্ট হচ্ছে স্টুডেন্ট ভিসা আসা, কিন্তু স্টুডেন্ট ভিসা যদি না পারেন আসার জন্য, ফ্যামিলি ক্রাইসিস, সবচেয়ে বেস্ট হচ্ছে এসএসডব্লিউ ভিসা আসা। তো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট ট্রাই করেন, একটা ট্রাই করেন। 2 মাস ট্রাই করছেন, দূর ভাই হয় না। 6 মাস ট্রাই করছেন, আমার দ্বারা হবে না। 1 বছর ট্রাই করছেন, রিজেক্ট খাইছি, হবে না। এরকম যারা করবেন তাদের জন্য আসলে মানে হবে না এটা। এসএসডব্লিউ বিষয়ে একটু ধৈর্যের ব্যাপার আছে, কারণ আপনাকে স্কিল টেস্ট দিতে হবে, জেএলপিটি অ্যান্ড4 পাস করতে হবে। একটু ধৈর্য ধরে ট্রাই করেন, অবশ্যই আসতে পারবেন, ওই সফলতা পাবেন। অনেক কথাই আপনাদের খারাপ লাগতে পারে, তো হয়তো আমি গুছিয়ে বলতে পারি নাই বা বুঝাইতে পারি নাই। তো কোন পার্টটা আপনারা বোঝেন নাই চাইলে আমাকে কমেন্ট করেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। তো যারা আমাকে রেগুলার দেখেন আপনাদের প্রতি আসলে আমি কৃতজ্ঞ, কারণ আপনারা দেখেন বলে আমি ভিডিও করার জন্য ইন্সপিরেশন পাই। এখন হচ্ছে আমার এই ভিডিও শেষ করতে করতে রাত প্রায় 1:30 বেজে গেছে। হ্যাঁ, তো 1:30 বাজে আমি একটা পার্কের মধ্যে ভিডিও করতেছি, যেখানে কোনো ধরনের ঝামেলা নাই। এই যে আমার ভাঙাচোরা একটা ল্যাপটপ বা আমার সাইকেল, কেউ সে নিয়ে যাবে, কেউ ধরবে, এই ধরনের কোনো ভয় নাই। হ্যাঁ, একদম ফুল সেফ। আমি যদি 3টা পর্যন্ত এখানে বসে কাজ করি, কেউ কিছু বলার নাই। পুলিশ এসে আমাকে কেউ কিছু বলবে না, পুলিশের দিক দিয়ে গেলে দেখবে চলে যাবে, ঠিক আছে। তো এরকম একটা সেফ দেশে এসে যদি আপনি লাইফ লিড করতে চান, অবশ্যই কিছু পরিশ্রম তো আপনার করতেই হবে না। পরিশ্রমটা যারা করতে পারবেন তাদের জন্য ওয়েলকাম। তো অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই 5 বছর পরে থাকা যাবে কিনা, হ্যাঁ, বা 5 বছরে কেমন টাকা সেভ করা যাবে, কত টাকা আর্নিংস হবে। হ্যাঁ, তো এটা নিয়েও আপনারা যদি ভিডিও চান যে আরেকটু ডিটেলস আকারে, 5 বছর পরে আপনারা কিভাবে জাপান আসার পরে এসএডব্লিউ ভিসার মেয়াদ থাকে 5 বছর, তো 5 বছর পরে ভিসা কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ, সেটা নিয়ে যদি ভিডিও চান কমেন্ট করেন। আমি ডিটেলস আকারে একটা ভিডিও করে ট্রাই করবো যে কি ধরনের ডকুমেন্ট গুলো সাবমিট করলে আপনি 5 বছর পরেও জাপানে থাকতে পারবেন। করে দ্রুত কমেন্ট করুন, আর পরিচিত যারা আছে সবার কাছে ভিডিওটা শেয়ার করুন, যেন সে একটু হলেও ইন্সপিরেশন পায় ভিডিও থেকে। তো ধৈর্য সহকারে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, সায়োনারা।